সবাইকে এক মনোরম শীতের সন্ধ্যের শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের লাইভ। আসলে আমি অনেকটাই এখন ঘরবন্দি রয়েছি, অনেকেই জানেন, বন্ধুরা অনেকেই আমাকে অনেক শুভেচ্ছা পাঠিয়েছো। তা সেই সুবাদে আমার মনে হলো সবার সঙ্গে একটু হয়তো গল্প করা বা একটু দেখি কথাবার্তা বলা, আড্ডা দেওয়া, সেই জন্যই। আর আজকের ভাবছিলাম লিখতে লিখতে যে খুব একটা আমাদের সবার পছন্দের একটা টপিক, সেটা হচ্ছে পিকনিক নিয়ে যদি গল্প করা যায় তাহলে সবাই আমাকে জানাতেও পারবে যে এবছর শীতকালে কে কেমনভাবে পিকনিক যাপন করলে, কে কে কোথায় গেলে, কেমন করে পিকনিক স্পটটায় কেমন করে পৌঁছলে, এগুলো জানতে পারলে আমারও ভালো লাগবে। আর আমিও তোমাদের তাছাড়াও বেশ কয়েকটা কথা পিকনিক নিয়ে বলবো ঠিক করেছি আজকে। দেখি আপাতত কে কে আছে এখন আমার সঙ্গে লাইভ। আমি জানি না, আমি অত বলে কয়ে লাইভ অত মানে প্রযুক্তিগতভাবে অত পটু নই যে আগে ভাগে ডিক্লেয়ার করে আগে ভাগে কে লাইভে আসছে, মানে কারা আছে দেখে অনলাইন তারপরে মানে লাইভ করতে বসা, সেভাবে হয় না আমার। যেই একটু ফাঁক তালে একটু মনে হলো একটু কথা বলি, তাই জন্যই আসা। কারণ আসলে শীতটা তো চলে যাচ্ছে, তাই শীতের অন্যতম অনুষঙ্গ আমাদের এই পিকনিক বা বনভোজন বা চড়ুই ভাতি যাই বলি না কেন, সেটা তো চলে যাবে, ফুরিয়ে যাবে। তাই আর একটা করে উইকেন্ডও আমাদের চলে যাচ্ছে, তাই সেই শীতকালে কে কেমন করে কোথায় পিকনিক করলে আমার খুব জানতে ইচ্ছে করে। দেখছি অনেকের ছবি ছাপা সবাই পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায় সেই পিকনিক নিয়ে। সত্যি আমাদের একটা ভীষণ মানে চিরন্তন আবেগ আমাদের, কারণ আমাদের শীতটা তো ভীষণ ক্ষণস্থায়ী। আর এই শীতটাকে আমরা একেবারে মানে যতটুকুনি পাই আমরা প্রায় প্রতিটি মুহূর্ত চেটে পুটে নেবার চেষ্টা করি। তা যাই হোক, আর পিকনিক মানেই তো মানে খুব বেশি দূরে নয়। পিকনিক মানে হচ্ছে আমাদের এই এত সুন্দর বৈচিত্র্যময় একটা মানে রূপসী পশ্চিমবাংলার মধ্যেই সেটা হয়, এবং অজস্র নদীর ধার, অজস্র সেখানে মন্দির বা সমুদ্রের ধার হতে পারে, বা আরেকটু উত্তর দিকে গেলে তো পাহাড় আমরা পাবোই, বা পুরুলিয়ার দিকে গেলেও আমরা একটু পাহাড় পেতে পারি। তা শীতে কে কে গেলে পিকনিকে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমি না হয় আমার নিজের চোট লাগার কারণে একটু ঘরবন্দি, বাকিরা নিশ্চয়ই খুব আনন্দে শীত পিকনিক করছো। কারণ শীত পিকনিক মানে শীত ফুরিয়ে গেলে কিন্তু আফসোসের চূড়ান্ত হয় বই কি, যে এবছর একটাও পিকনিকে যাওয়া হলো না। আর আমাদের বাংলা তো মানে এক সময় মশলাপাতি আর মসলিনের জন্য বিখ্যাত ছিল, কিন্তু একবার বোধহয় আমরা ভাবি না, আমরা অনেক জায়গা ঘুরি বাংলার বাইরে, কিন্তু পাহাড়, অরণ্য, মন্দির, নদী, সমুদ্র, ওদিকে সুন্দরবনের দিকটা যদি ভাবি, ম্যানগ্রোভ, মানে এত বৈচিত্র্যময়তা আমাদের পর্যটনে। তাই এই রূপসী বাংলার আনাচে কানাচে তো মানে অজস্র পিকনিক স্পট গজিয়ে উঠছে সেই ছত্রাকের মতো। যাই হোক, শুধু মানে একটা সারাদিনের একটা নিরবচ্ছিন্ন অবসর খুঁজে নেওয়া আর একটা ছুটির দিন, আর সে একটা পিকনিক স্পটের যোগ্য একটা সন্ধান। আর অবশ্যই ছুটি চাই, মানে কর্মবিরতি চাই। সেই নিরালায় মানে তাড়িয়ে তাড়িয়ে প্রাকৃতিক রূপ দেখা, খাওয়া দাওয়া, আড্ডা, হইচই। আর এখন তো হচ্ছে যে ফিরে এসে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি সাঁটানো, সে তো আমাদের আর একটা অন্যতম অনুষঙ্গ পিকনিকের। আর প্রত্যেকটা দেখবে তোমরা সেই জায়গায় গেলেই মনে হয় এখনো আমাদের দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, এই কথাটা বারবার মন্দির হয় মানে মনে হয়। মানে আমি একবার আমার মানে সহকারীর বাড়িতে গেছিলাম রায়দিঘি, দক্ষিণ বাংলা, সেখানে জটার দেউল দেখেছিলাম, অদ্ভুত সুন্দর। সেই মেয়েটি সব অ্যারেঞ্জ করেছিল, সেখানে নদীর ধার এবং ভীষণ সুন্দর সেখানকার পরিবেশ। তাই ভেবেছিলাম যে বাড়ির এত কাছে এত সুন্দর পুরনো মন্দির, জটার দেউলের মতো প্রাচীন মন্দির দেখিনি তো। তা যাই হোক, সেই সমস্ত এরকম অজস্র আছে। ভাগীরথীর ধারে একবার গেছিলাম, গড় চুমুক বলে একটি জায়গায়। তারপরে আমাদের ডায়মন্ড হারবারের দিকে তো প্রচুর পিকনিক স্পট আছে, এরকম ছড়িয়ে ছিটিয়ে প্রচুর জায়গা আছে।
আমরা খোঁজ নিয়ে ঠিকমতো বুকিং করে একটা দিনের মতো গেলেই হয় আর কি। আর আমাদের ছোটবেলায় না এইরকম পিকনিক, মানে এখন যেমন পিকনিক হয় সেরকম পিকনিক আমরা তো দেখিনি না। মানে এখনকার প্রজন্মের কাছে সেই শীত পিকনিক মানেই হলো কেটারিং এ কবজি ডোবানো আর দুটো সাউন্ড বক্স থেকে জোরদার সেই ডিজে মিউজিকের সঙ্গে উদ্দাম নৃত্য। আমরা এগুলো দেখিনি। আমাদের ছিল ক্রিকেট খেলা পিকনিকের অবসর, মানে মাঝখানটায়, মানে বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চের মাঝখানে ছোটদের জন্য স্পোর্টস হতো, কুইজ হতো, মায়েদের জন্য হাউসি খেলা হতো, আর সেটাতে একটা অন্যরকম অন্তাক্ষরী হতো, তারপরে মিউজিক্যাল চেয়ার হতো। এখন আর পিকনিকের এটা পুরো বদলে গেছে, মানে পিকনিকের সেই আমেজটা বোধহয় আমরা পাই না। কিছুটা আমাদের ব্যস্ততা জীবনে, কেউ আমরা এত সুখী হয়ে গেছি, এত অলস হয়ে গেছি, একটা ছুটির দিনে আমরা নিজেরা রান্না বান্না করে আমরা পিকনিক করব, পিকনিকে মানে নিজেরাই রান্না করব হাত পুড়িয়ে, আমরা ঠিক চাই না। মানে অনেকটা বিলাসিতা এখন হয়ে গেছে, সঙ্গে কেটারার যায় যথারীতি, কাপ প্লেট চাটা পর্যন্ত তারাই দেয়, সবকিছুই। তবে বিলাসবহুল আপ্যায়নে মানে সবটাই ভালো লাগে, শুধু ওই সাউন্ড বক্স থেকে জোরদার ডিজে মিউজিক ছাড়া। আর একটা কথা হচ্ছে যে পিকনিকের এখন যেটা মানে অন্যতম একটা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, সেটা হচ্ছে যে পিকনিক শেষ করে তো আমরা চলে আসি, আর তখন সেই প্লাস্টিকের কাপ প্লেট থার্মোকলের থালা বাটি ফেলে জায়গাটি, মানে এটা আমার স্বনির্বন্ধ অনুরোধ, কেউ যেন নোংরা করবেন না প্লিজ। কারণ এইটা তো মানে নদীর ধার হলে তো সেগুলো গিয়ে নদীর জলে গিয়ে পড়ে সেই প্লাস্টিক আবর্জনা, আর কোনো স্পট হলে তাদেরই দায়িত্ব সেটাকে ঠিক করে মানে ট্র্যাশ করে ফেলার। সেটা তো তারা পয়সা করি নেন পিকনিক স্পটরা, সেটা তাদের দায়িত্ব থাকে। আর এই সমস্ত নানা রকম ভাবতে ভাবতেই মানে আমাদের শীতকাল যেন ফুরিয়ে না যায়। তাই যারা পিকনিক প্রেমী, আমাদের বাঙালিদের তো মানে শীত পড়লেই আমরা গরম কফি খাই, শীত পড়লেই আমরা গরম স্যুপ খাই। আর ঠিক সেই রকমই আমাদের এই ক্ষণস্থায়ী শীতে পিকনিকের প্ল্যান করতে করতেই যেন সেই অমৃত কমলার দুপুর না ফুরিয়ে যায়। মানে আমাদের ছোটবেলায় সেই মাকে দেখেছি পিকনিকে নিয়ে গিয়ে উলের গোলা ব্যাগ থেকে বার করে অসমাপ্ত সোয়েটারটিও বুনতে, আর ফাঁকে ব্যাগ থেকে আবার কমলা লেবু বের করে আমাদের দিতে। মানে শীতের কতগুলো অনুষঙ্গ আছে, যেমন এই রোদ্দুরটা বড্ড মিঠে, তার সঙ্গে হচ্ছে কমলা লেবু, তার সঙ্গে হচ্ছে নলেন গুড়ের সন্দেশ, আর সেই একটা রূপকথা যেন, মানে আমাদের ছোটবেলায় পিকনিক যেন একটা মানে রূপকথার মতো হয়, সে গল্প যেন ফুরোয় না, তার অনেক কিছু আছে সেই পিকনিকের মধ্যে। আর তবে আমাদের বাংলার কিন্তু এই থই থই রূপলাবণ্য যতটা আছে সেটা কিন্তু অনেক জায়গায় নেই, এবং সেইটাকে আমাদের মাথায় রাখা উচিত যে পরিবেশ আর প্রকৃতিকে যেন আমরা ধ্বংস না করে, ইভেন এই ডিজে মিউজিকও, এটাও তো আমাদের একটা মানে কর্ণকুহর ফাটিয়ে দেয় যাকে বলে, প্রবেশ করে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার উপক্রম হয়, আর ভালো লাগে না। মানে পিস সেরেনিটি, জায়গাটার পুরো যে একটা নিরবচ্ছিন্ন একটা শান্তির একটা বাতাবরণ, সেটা নষ্ট হয়ে যায় পুরো। তখন মনে হয় পিকনিক করতে কেন এলাম। তবে পুরনো হয় না আমাদের বাংলার ভূগোল, কিন্তু বড্ড বেশি যেন শীতকালে পিকনিক, মানে শীতকালে যেন ভালো লাগে, মনে হয় ছুটে যাই আর কি। আর যারা ভ্রমণ পিপাসু আমার মতো, মানে বেড়ানোর চোখ দিয়ে তারা যেন নতুন করে ফিরে পান সেই জায়গাকে, আমি তো তাই পাই আর কি। তা যাই হোক, সেই বাঙালির শীতকালীন জার্নাল খুললেই আমাদের কমলা লেবু আর কড়াইশুঁটি কচুরির ভোর। সেই কড়াইশুঁটির কচুরি, মানে তাজা কড়াইশুঁটির কচুরি, মানে সেটা তো আমরা ফ্রিজে প্যাকেট বন্দি ফ্রোজেন কড়াইশুঁটি সারা বছর পাই এখন শপিং মলের দৌলতে, কিন্তু এই যে ফ্রেশ কড়াইশুঁটির কচুরি বা কমলা লেবু, আর তার যোগ্য সঙ্গত হলো নলেন গুড়ের সন্দেশ, আর একটা হচ্ছে কেক। দেখবেন বাঙালি কিন্তু এই শীতকালে একটু বেশি কেক বানায়, কেক বেক করি আমরা কিন্তু এই শীতকালে বেশি করে। আর তার সঙ্গে তো অফকোর্স কফি। এসবের সঙ্গে কিন্তু পিকনিক, মানে এসবের সঙ্গ না পেলে পিকনিক কিন্তু শীতকালে মোটেও জমে না। তাই আদরের আমাদের শীত ফুরোয়,
কাজের চাপে। আর তাই পিকনিক যেন না ফুরিয়ে যায়, তার আগে যেমন করে হোক ছুটির দিন পিকনিক মানে আমাদের সবার মনের কথা আর কি শীতকালে। তা সে অফিসের পিকনিকই হোক, স্কুল কলেজের হোক, কিংবা কোনো স্বেচ্ছাসেবী সংঘ আয়োজিত পিকনিক হোক, নামটা লেখালেই যেন দেখবেন উত্তেজনা একেবারে তুঙ্গে ওঠে, মানে আবাল বৃদ্ধ বনিতা। আর স্থান কাল পাত্র ভেদে এই পিকনিক যেতে ভালোবাসেন না এমন মানুষ কিন্তু খুব কম লোকই আছেন। মানে একবার ভেবে দেখুন যে সেই বাসে উঠেই চটপট সকলের মাথা গুনে নিয়ে, বা বাসে বা গাড়ি, এখন আমরা যেমন অনেকগুলি গাড়ি হয়তো যায়, গুনগুন করে নিজের মনে গান গাইতে শুরু করে দেওয়া, মানে অদ্ভুত একটা উত্তেজনা। তা আমরা দেখি তো এবার কজন আমরা জানি যে পিকনিক শব্দের অর্থটা আমরা জানি কি? বলবেন বাংলায় তো চড়ুই ভাতি, সেটারও কেন সেটাও বলবো পরে। আবার কেউ বলবেন বনভোজন, ওগুলো বাংলার প্রতিশব্দ। তবে পিকনিক শব্দটার উৎস মূলে কিন্তু যতদূর পড়েছিলাম একটি ফ্রেঞ্চ শব্দ, একটু অন্যরকম, PICQUENIQUE। মানে ফার্স্ট পার্টটা মানে পিক মানে হচ্ছে পিক করা, মানে তোলা, তুলে টুকটাক তুলে মুখে পুরে দেওয়া হয়, সেটাই হচ্ছে পিকনিক। আর পিকনিকে খাওয়া দাওয়াটাই কিন্তু প্রধান। আর আরেকটা কথা হচ্ছে অবশ্যই তা বাড়ির বাইরে। এখন আমরা যদিও নানা রকম অনেক আবাসনে দেখছি ছাদ পিকনিক হয়, হ্যাঁ, সেটা সবাই মিলে একটা হৈ হৈ করে বড় ছাদের ওপরে উঠে গিয়ে রান্না করেই হোক, বা পটলাক, বা সবাই খাবার নিয়ে এসে খাওয়া, মানে আক্ষরিক অর্থে একটা দিন যাপন আর কি সবাই। সে আগে ছিল আমাদের সেই ছোটবেলাকার পিকনিকে ছিল হাত পুড়িয়ে খাওয়া, সে অনাবিল আনন্দ ছিল। কেউ কাটছে, কেউ বাটছে, কেউ মাংস ধুচ্ছে, কেউ মাছ ধুচ্ছে, হাতা খুন্তির সঙ্গে মেয়েরা যুদ্ধ করছে, কোমরে গাছ কোমর দিয়ে কাপড় বেঁধে ছেলেরাও করছে সেই সঙ্গে কাজ। আর তারপর পরিবেশন, কলা পাতায় মাটির গ্লাস, ভাগ্যিস মানে এখন এসবের চিন্তা আমাদের করতে হয় না, ঠিকই কেটারার সঙ্গে যায় বলে। আর শহুরে আমাদের মতো শহুরে গিন্নিমাদের কেবল মনে হয় এটাই যে বাবা একদিন দল বেঁধে আউটিংয়ে যাও, আবার রান্না বান্না করো। এখন একেবারে টোটাল ব্লিস, মানে হাত পা গুটিয়ে শীতের রোদে শরীর সেঁকার অবসর, মানে এক নিমেষে যাবতীয় ক্লান্তি উধাও। আর এমন এক অলস ছুটির দিনে শীতের আমেজ নিয়ে বাঙালির মানে সেই কফি আর স্যুপ প্রেমের মতো উতলে ওঠে কিন্তু পিকনিক প্রেম, ভেসে যায় আমাদের অমৃত কমলার ভোর। তবে যাই বলো, মানে চড়ুই ভাতি কিংবা বনভোজন দুয়েই কিন্তু কাঠকুটো জেলে বা গ্যাসে মাংসের ঝোল আর ভাত রান্না করে সে খাওয়ার কিন্তু চামটাই আলাদা। সে আগেও যেমন ছিল এখনো সেটা তেমনই। সবাই নিশ্চয়ই আমার সঙ্গে এক বাক্যে সেটা মানে সহমত হবে। এই প্রসঙ্গে রবি ঠাকুরের ইউরোপ প্রবাসের লেখা পড়ছিলাম। তার চিঠিতে তিনি লিখলেন সেখানে খুব পিকনিক করতেন ওরা, সেখানে উনি পিকনিকে যেতেন মেম সাহেবদের সঙ্গে। সেখানে মেম সাহেবদের সঙ্গে পিকনিকে গিয়েই উনি লিখেছিলেন এই প্রবাসের চিঠি। তিনি লিখলেন এখানে মিলনের উপলক্ষ, মিলন মানে গেট টুগেদার অবভিয়াসলি, উপলক্ষ কত প্রকার আছে তার সংখ্যা নেই। মানে বিদেশে ডিনার, বল মানে বল ডান্সের পার্টি, কনভারসেশন, চা সভা, মানে কনভারসেশন মানে হচ্ছে যেখানে কনভারসেশন হবে, আলাপ আলোচনা, চা সভা মানে টি পার্টি, লন পার্টি, এক্সকারশন, পিকনিক ইত্যাদি। আমি একবার এখানকার একটি বোট যাত্রা ও পিকনিক পার্টিতে ছিলাম, রবি ঠাকুর জানাচ্ছেন। এখানকার একটি রবিবারিক সভার সভ্যেরা একটি বোট যাত্রার উদ্যোগী। এই সভার সভ্য এবং সভ্যরা রবিবার পালনে বিরোধী, তাই তারা রবিবার একত্র হয়ে নির্দোষ আমোদ প্রমোদ করে থাকেন। এই রবিবারিক সভার সভ্য আমাদের এক বাঙালি মিত্র মহাশয়। তিনি আমাদের অনুগ্রহ করে টিকিট দেন। লন্ডন থেকে রেলওয়ে করে টেমসের ধারে এক গাঁয়ে গিয়ে আমরা পৌঁছলাম। কি অভিনব জায়গা বলুন, আমাদের গঙ্গার ধার, সেখানে টেমসের ধার। গিয়ে দেখলাম টেমসে এক প্রকাণ্ড নৌকো বাঁধা, আর প্রায় 50-60 জন রবিবার বিদ্রোহী মেয়ে পুরুষে একত্র হয়েছেন সেখানে। দিনটা অন্ধকার, আকাশ মেঘাচ্ছন্ন, আর যাদের আসবার কথা ছিল তারা সকলে আসেননি। আমার নিজের এই পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ওই সেই মিত্র মহাশয় নাছোড়বান্দা, আমরা অনেক ভারতবর্ষীয়রা একত্রিত হয়েছিলাম।
তা এই যে পিকনিক নিয়ে রবীন্দ্রনাথের আবেগও কিন্তু কিছু কম নয়, আরও আছে। আপনারা যদি ইউরোপের প্রবাসের চিঠি পড়েন তাহলে জানতে পারবেন ছত্রে ছত্রে সেই পিকনিকের কথা সেখানে। বনভোজনে পাখিরা সব আসছে ঝাঁকে ঝাঁক, মাঠের ধারে আমার ছিল চড়ি ভাতির ডাক, যে যার আপন ভাড়ার থেকে যা পেল যেইখানে, মাল মশলা নানা রকম জুটিয়ে সবাই আনে। রবি ঠাকুরের চড়িভাতি কবিতাটা মনে আছে আপনাদের? নিশ্চয়ই মনে আছে। এত সুন্দর কবিতাটা, মানে ঠিক আমাদের যেন মনের কথাটা বলে। আর সেই যে বললাম না, পিকনিকে পিক মানে টুকটাক খুঁটে খাওয়া, আর নিক মানে অতি তুচ্ছ কিছু খাদ্য, ঠিক চড়াইয়ের মতো যেন খুঁটে ভাত খাওয়া। আপনারা কি খেয়াল করেছেন কোনোদিন চড়াই কেমন করে খুঁটে ভাত খায়? ঠিক চড়াইয়ের ভাত খুঁটে খাওয়ার মতোই। তাই থেকেই কি চড়ুই ভাতি নাম, তবে ভাবছিলাম আমিও। আর বনভোজনে তো বাড়ির বাইরে গিয়ে খাওয়া দাওয়া হবেই। আমাদের কবি গোলাম মোস্তাফার একটা অনবদ্য কবিতায় রয়েছে, কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে ধুত্তরি ছাই, পুড়েই গেল হাত। এত সুন্দর কবিতা। তা সেই বনভোজনে বাড়ির বাইরে গিয়ে ছোটরা জমায়েত হয়ে খাওয়া দাওয়া করতো সে সময়। তা খাওয়া দাওয়া করতো সবাই, কেউ আলু, কেউ চাল, কেউ এক মুঠো ডাল, সবাই এনে সে মানে জাত বেচাতে চালে ডালে মিশেল করে শেষে ডুমুর গাছের তলাটাতে মিলল সবাই এসে। তা এই যে বনভোজনের বাইরে গিয়ে খাওয়া দাওয়া, সে শিশুদেরই হোক বা কিশোরদেরই হোক বা একটু বড়দেরই হোক, আগেকার তো সেটাই ছিল। মানে আমাদের মায়েদের কাছেও সেটা শুনেছি, পুকুর পাড়ে চড়ুই ভাতি করতো তারা শীতকালে। ওই রকম সবাই পুকুর থেকে একটু চুনোচানা মাছ তুলে এনে গামছায় করে, পুকুরে চান করতে গিয়ে গামছায় করে চুনো মাছ তুলে এনে বাটিতে করে, মানে একটু তেল মার কাছ থেকে চেয়ে এনে, তেল নুন একটু লঙ্কা চেয়ে এনে কাঠকুটো জেলে বসে, বা ইটের ভেতরে কাঠকুটো জেলে উনুন করে বাটি চচ্চড়ি বসিয়ে দিল, আর একজন কেউ চাল নিয়ে এসে মার কাছ থেকে ভাত বসিয়ে দিল। এও তো এক প্রকার বনভোজনের মজা। নিজেরা ইচ্ছে করে নিজেদের মতো করে খাওয়া দাওয়া করা, হই হই করা, মানে গল্প করা। হ্যাঁ, আর এই লাইনটা বড্ড ভালো, যে জাত বেচাতে চালে ডালে মিশেল করে শেষে ডুমুর গাছের তলাটাতে মিলল সবাই এসে। মানে নানা রকম চাল, এ এনেছে কিছুটা আতপ চাল, এ এনেছে কিছুটা সেদ্ধ চাল, ও এনেছে একটু দামি চাল, ও এনেছে একটু গোবিন্দভোগ, সব মিশিয়ে একটা ভাত বা তার মধ্যে ডাল ফেলে দিয়ে একটা খিচুড়ির মতো একটা কিছু একটা তৈরি হলো। তাতে একটু মা এসে হয়তো ঘি ছড়িয়ে দিয়ে গেলেন। মানে মায়ের কষ্ট হলো যে আহা ওরা ওই ভাতে খাবে কি করে, মানে এরকম গল্প আমি শুনেছি ছোটবেলায় মায়ের কাছে। সেই ঢিপ ঢিপ করে সেই যে বাটি চচ্চড়ি নিভু আঁচে হতে থাকলো, ঠিক ভাতও হয়ে গেল, তখন সেই বাটি চচ্চড়ি দিয়ে তারা খেতে রাখলো বাচ্চারা। হ্যাঁ, আর তখন তো সেই বাগানে কলা গাছ ছিল, কলা পাতা ধুয়ে আনা হলো, কলা পাতা ধুয়ে এনে আরম্ভ হয়ে গেল আর কি, মানে পিকনিক যাকে বলে, বনভোজন। তা এই যে পিকনিকের কথা বললাম, রবি ঠাকুরের বিদেশ ভ্রমণে, ইউরোপ ভ্রমণের কথাতে রয়েছে। কাশিরাম দাসের মহাভারতে এক অনবদ্য পিকনিকের কথা আছে সে যুগে, মানে পুরাণের পিকনিক। মানে এখনকার গুজরাটের জুনাগড়ের ৮ মাইল পূর্বে প্রাচীন সুদর্শন হ্রদের তীরে পৌরাণিক রৈবতক, মানে বর্তমানের গিরনার পাহাড়, যেখানে গিরনার পাহাড়ের কথা আমরা জানি, তো পড়েছি ভূগোলেও, সেই গিরনার পাহাড়ে এমন পৌরাণিক বনভোজনের উল্লেখ আছে। রৈবতক যত গিরি, গিরি মুনিশীল, কামগিরি খণ্ডগিরি, গিরিরাজ নীল, সেখানে দেবতাদের বাস। দ্বারকার মানুষ সেখানে নিত্য আসেন এবং উৎসব আনন্দ করেন। তাদের ধর্মীয় আচারই হলো বনভোজন। এখানে কৃষ্ণ তার অগণিত স্ত্রীদের সঙ্গে, আমরা জানি তো কৃষ্ণ মথুরা থেকে দ্বারকায় চলে গেছিলেন তার রাজ্যপাট সামলাতে, তা সেই কৃষ্ণ তার অগণিত স্ত্রীদের সঙ্গে নাকি বনভোজন করতেন। আবার ওলা ওঠা বা কলেরা মহামারীর দেবী, আমরা জানি, আমরা বাংলা দক্ষিণবঙ্গে দেখেছি ওলা বিবি বা ওলাইচণ্ডী। সেই ওলাইচণ্ডীকে অর্চনা করে গোটা গ্রামের লোক বনভোজন সারতেন আমাদেরই এই দক্ষিণবঙ্গে। এক থালা খেয়ে এক থালা বাড়ি নিয়ে এসে
তাদের বনভোজন উদযাপন শেষ হতো, এবং তা ছিল কিন্তু এই ওলাই চণ্ডীর দেবীর প্রসাদ। সাধারণত পৌষ মাসে ধান ওঠার পর কিন্তু এই পিকনিক হতো। আমরা জানি আমাদের বাংলায় পৌষ মাসে ধান হয় এবং আমাদের পৌষ লক্ষ্মীর আরাধনা হয়, এবং মকর সংক্রান্তিতে আমরা আউনি বাউনি বাঁধি, আমাদের পুলি পিঠে উৎসব হয়, নতুন ধানে নবান্ন হয়েছে এবং নতুন ধান, খেজুরের গুড়, নারকোল, দুধ এই সমস্ত দিয়ে আমরা পিঠে পুলি বানাই। আর সেই পৌষ মাসের অনুষঙ্গেই বোধহয় প্রত্যন্ত গ্রামগঞ্জে এখনো পিকনিকের অন্য নাম হলো পৌষালি বা পুষালি বা পোষালি। আর তাই তো একটি দিনের মুছল স্মৃতি, ঘুচল চড়ি ভাতি, পোড়া কাঠের ছাই পড়ে রয়, নামে আধার রাতি। রবি ঠাকুরের সেই চড়ি ভাতি বিখ্যাত ছড়াটি নাম। একটি দিনের মুছল স্মৃতি, ঘুচল চড়ি ভাতি, পোড়া কাঠের ছাই পড়ে রয়, নামে আধার রাতি। এই যে মানে পিকনিক আমাদের যে বাঙালির একটা চিরকালের একটা আবেগ। হ্যাঁ, মৌসুমী লিখছো যে অপু দুর্গার সেই বনভোজনের কথা মনে পড়ে যায়, নুন ছাড়া বেগুন ভাজাও তাদের কাছে তখন অমৃত মনে হয়েছিল। একদম ঠিক, পথের পাঁচালীতে। তাই মানে পিকনিক মানেই কিন্তু শুধু খাওয়া দাওয়া তো নিশ্চয়ই অন্যতম অনুষঙ্গ, বাইরে গিয়ে একটা অন্যরকম দিন কাটানো, আর সেই সঙ্গে হচ্ছে একাত্ম করে পাওয়া, মানে দুই ভাই বোনের একটা নিরিবিলিতে মাকে লুকিয়ে চুরিয়ে একটা অন্যরকম। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আর সেই রকমভাবেই আমিও আজকের অনেকটা মানে কল্পনার উড়ানে নিজেকে মানে ভাসিয়ে দিয়েছিলাম ঘরবন্দি হয়ে। ভাবতে ভাবতে আমারও ভালো লাগছিল যে আমাদের এই আবেগ। তাই আমি জানতে চাই আজকে তোমাদের কাছে, কে কোথায় পিকনিক করলে। এমন সব সুন্দর পিকনিক স্পট কিন্তু বাংলায়, আমাদের পশ্চিমবাংলায় অজস্র আছে। তোমরা আমাকে জানিও। কিন্তু আজকের এই নিয়েই আমার লাইভ শেষ করছি। বেশি বড় লাইভ আমি করতেও পাচ্ছি না, কারণ আমার একটু সমস্যা হচ্ছে বসতে। সুতরাং আশা করি তোমাদের শুভেচ্ছায় আমি সুস্থ হয়ে উঠব। ভালো থেকো সবাই, এবং শীতটাকে সবাই উপভোগ করো। আবারও একদিন হয়তো লাইভে চলে আসব গল্প করতে, আড্ডা দিতে। ততক্ষণের জন্য আজকের মতো শুভরাত্রি এবং বিদায়। এবং পিকনিকের কথা জানাতে কিন্তু কেউ আমাকে ভুলো না, কেমন?